নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব কেন বাল্বের মধ্যে আমরা নীল পলিশ লাগাচ্ছি এবং লঙ্কার মধ্যে কেন আমরা বরফ দেব এবং ছাতার মধ্যে কেন আমরা রাবার ব্যান্ড দেব এবং আমাদের সিঙ্কটাকে কিভাবে আমরা পরিষ্কার করব আটার সাহায্যে এবং আমাদের কাঁচির বাচ্চাদের হাত থেকে কিভাবে রেহাই পাওয়াবো। তো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা ছাতা। ছাতা আমরা কিন্তু গরমে অথবা বর্ষার দিনে সবসময় ব্যবহার করি। এবার এই সমস্ত ছাতাগুলো ব্যবহার করে দেখা হলো আমরা বাড়িতে আনার পর এইভাবে রেখে দিই। এবার বাড়িতে যদি এই ছাতাগুলোর মধ্যে ফিতে না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে এলোমেলো করে রেখে দিই। ফিতেগুলো না থাকলে অনেক সময় খুলে যায়, হারিয়ে যায়, ছিঁড়ে যায়, সেক্ষেত্রে ছাতাগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখা যায় না। তখন আমরা কি করি, ছাতাটা ব্যবহার করি আর বাড়িতে এনে ছাতাটা এমনিতে একটা জায়গায় টেবিলের উপর হোক আর যেখানে হোক আমরা এইভাবে রেখে দিই খোলা অবস্থায়। তো এইভাবে যদি ছাতাটা রাখেন সেক্ষেত্রে ছাতা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, কিভাবে ছাতাটা রাখবেন যদি ফিতে না থাকে, এইভাবে ছাতাটাকে তো প্রথমে গোছানোর পর কি করবেন, একটা নিয়ে নেবেন রাবার ব্যান্ড। তো এই যে ছোট্ট একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, এই রাবারের সাহায্যেই আমরা কিন্তু ছাতাটার মধ্যে ফিতের কাজটা করবে এইভাবে আমরা ভরে রেখে দেব। তাহলে ছাতাটা কিন্তু এলোমেলোভাবেও থাকবে না, এই রাবারের সাহায্যে ছাতাটা খুব সুন্দরভাবে একটা জায়গায় গোছানো থাকবে। এর ফলে ছাতাটা কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো, খুব তাড়াতাড়ি নষ্টও হবে না। তো আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে আমরা এই যে সিঙ্কটাকে ব্যবহার করি সব সময়, মানে প্রতিদিন সকালে উঠে বাসনপত্র মাজা, সবজি ধোয়া, সমস্ত কিছু করতে হয়। এবার এই সিঙ্কের মধ্যে দেখবেন একটা জল, সার্ফ সাবানের একটা আয়রনের যে দাগ, খারের দাগ পড়ে যায়, সেই দাগগুলো কিন্তু নর্মালভাবে ডললে উঠতে চায় না, কারণ আমরা বাসন মাজার পর সবাই কিন্তু এটাকে পরিষ্কার করি। তো যতই বাসন মাজার পর আমরা এটা নর্মাল পরিষ্কার করি, এটা কিন্তু ডিপ ক্লিন হয় না। আর এই যে একটা যে দাগগুলো আয়রনে, সেটা দাগ থেকে যায়। তো আমরা কিভাবে সেটাকে পরিষ্কার করব, এখানে 1 চামচ মতো আমি নিয়ে নেব আটা। তো আর 1 চামচ নিয়ে নিয়েছি সার্ফ। তো সার্ফ আর আটা এই দুটো বেশ ভালো করে মিশিয়ে নেবেন। বন্ধুরা, এই দুটো মেশানোর পর এটা কিন্তু একটা দারুণ মিশ্রণ তৈরি হলো। এটার ফলে আমাদের সিঙ্কটা কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে। কিভাবে কাজটা করব চলেন দেখিয়ে দিই। এবার এই যে আমি তো মিশ্রণটা নিয়ে নিয়েছি, এবার এই মিশ্রণটাকে আমরা এই পুরো সাইডে মানে সিঙ্কের মধ্যে বেশ ভালো করে চারি সাইড থেকে লাগিয়ে দেব। তার মানে এই যে গুঁড়োটা, মানে এই যে আটা আর সার্ফের যে মিশ্রণটা সমস্ত সিঙ্কের মধ্যে দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমরা তো প্রতিদিন এটা পরিষ্কার করি, একটু স্কচব্রাইট দিয়ে ডলে মুছে নিই, কিন্তু ডিপ ক্লিন করা অবশ্যই প্রয়োজন, যেহেতু এর মধ্যে আমাদের তরিতরকারি ধোয়া, বাসনপত্র মাজা সমস্ত কাজ করতে হয়। তো এটাকে কিন্তু জীবাণুমুক্ত রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই এইভাবে 5 মিনিট রাখতে পারেন। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু এখনই দেখিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে একটু জল ছিটিয়ে দেবেন, দিয়ে একটা স্কচব্রাইট নিয়ে বেশ ভালো করে এইভাবে ডলে ডলে পরিষ্কার করে নেবেন। এর মধ্যে কিন্তু পরিষ্কার করতে খুব পরিশ্রমও লাগবে না, তার কারণ কি, যেহেতু এর মধ্যে সার্ফ আর আটা দেওয়া আছে, আটা কিন্তু ভীষণ ভালো ক্লিনিং করতে পারে। আর এর মধ্যে আছে সার্ফ, তো দুটোই কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট। তার জন্য এই যে একটা জলের, খারের যে দাগ, আয়রনের যে দাগগুলো, সেই দাগগুলো এতটা জেদি হওয়ার কারণে, স্টিলের মধ্যে এতটা জেদি হয়ে থাকে, কোনোভাবে কিন্তু উঠতে চায় না যতই আমরা ঘষাঘষি করি। কিন্তু এই পদ্ধতিটার মাধ্যমে পরিষ্কার করলেই দেখবেন আমাদের সিঙ্কটাও একেবারে পরিষ্কার চকচক হয়ে গেছে, সেই নতুনের মতো। তো বন্ধুরা, এবার এটাকে প্লেন জলে ধুয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ধোয়ার পর দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার চকচক করছে। পাশে যে দাগগুলো ছিল, খাড়ের দাগ, জলের দাগ, সেই দাগগুলো কিন্তু আর নেই। তো বন্ধুরা, আশা করছি সিঙ্ক পরিষ্কার করা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, আমি চলে যাব পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচি। তো এই ধরনের কাঁচি আমরা তো সবাই ব্যবহার করি কাগজ কাটার জন্য, কাপড় কাটার জন্য, কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে না, ওদের নাগালের বাইরে এটা রাখাই যায় না। যেখানেই রাখি সেখান থেকেই হাতে নিয়ে ওরা কিন্তু বেড কভার, জানলা দরজার পর্দা কাটতে থাকে, তো অনেকটাই ক্ষতি হয়ে যায়। তাই আমরা সবসময় এই ধরনের কাঁচিগুলোকে রাখার সময় একটা কাজ করে রাখবো, যার ফলে বাচ্চাদের হাতে যদি লেগেও যায় তাহলে কাঁচিটা খুলতেও পারবে না আর এটা দিয়ে কোনো ক্ষতিও করতে পারবে না। দেখেন, বাচ্চাদের আমরা যতই বকাবকি
করলেও কিন্তু কোনো ফল হয় না, কারণ ওরা কিন্তু কিছুই বুঝতে পারে না যে কোনটা ক্ষতি হচ্ছে কোনটা লাভ হচ্ছে। তাই আমরা এই ধরনের একটা ঢাকনা নিয়ে নেবো পেনের, সেই ঢাকনাটার সাহায্যে এইভাবে ঢুকিয়ে রাখবো মাথার দিকে। তাহলে কি হবে, ওই বাচ্চারা যতই এটা টানাটানি করুক খুলবে না, আর কাঁচিটা যতই ফাঁকা করুক এটা কখনোই কাঁচিটা দিয়ে কিছুই কাটতে পারবে না। তো বন্ধুরা, এই ছোট্ট টিপসটার মাধ্যমে আপনাদের কিন্তু অনেকটা উপকারী হবে। তাই বলছি, যাদের বাড়িতে এরকম অনেকগুলো কাঁচি আছে তারা কিন্তু একটা করে পেনের ঢাকনা অবশ্যই তার মধ্যে লাগিয়ে রাখবেন। তাহলে বাচ্চাদের হাতে যদি লেগেও যায় কাঁচিটা, মানে ওরা পেয়ে গেল হাতে না, তারপরও দেখবেন কাঁচি দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না, নিজেদেরও কোনো ক্ষতি হবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা অনেকেই দেখবেন কাঁচা লঙ্কা খেতে খুব পছন্দ করি। তরি তরকারির মধ্যে ভাত খাচ্ছি, তখন একটা কাঁচা লঙ্কা খাচ্ছি। এবার ফ্রিজের মধ্যে যখন অনেকটা করে লঙ্কা এনে রাখি, সেই লঙ্কাটা না কেমন শুকিয়ে যায়, দেখবেন এক শুকনো শুকনো ভাব হয়ে যায়, তখন সেই লঙ্কাগুলো কিন্তু ভাতের সঙ্গে খাওয়া যায় না, খুব একটা টেস্টি লাগে না। তাই যখনই দেখবেন লঙ্কা এরকম শুকিয়ে শুকিয়ে গেছে, তখন কিভাবে সেটাকে টাটকা করে নেবেন, লঙ্কাটা একটা বাটির মধ্যে নেবেন, নিয়ে লঙ্কার মধ্যে দিয়ে দেবেন কিছুটা জল, এইবার জলের মধ্যে দিয়ে দেবেন এইভাবে আইস কিউব। তো বন্ধুরা, বেশ কিছুটা আইস কিউব দিয়ে এইভাবে যদি 15-20 মিনিট রাখতে পারেন, রাখার পর আবার ফিরে আসবেন যখন, তখন দেখবেন সেই লঙ্কাগুলো কিন্তু একেবারে নতুনের মতো টাটকা হয়ে গেছে। সেই যে শুকনো ভাবটা না ফ্রিজের মধ্যে থেকে ওর মধ্যে যে শুকিয়ে গেছে রসটা, সেটা কিন্তু আবারও ফিরে আসবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে এলইডি লাইট। এই ধরনের যে বাল্বগুলো আমাদের বাড়িতেই থাকে। এবার এই বাল্বগুলো আমরা যখন ব্যবহার করি, দেখবেন অনেক সময় কি হয়, বাল্বগুলো বারবার করে আপ ডাউন করে। তো এই যে যখন আপ ডাউন করে আমরা ভাবি লাইটটা হয়তো কেটে গেছে, সেটা বাদ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, বাদ দেওয়ার আগে আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন লাইটটা আসলে কি নষ্ট হয়েছে নাকি অন্য কোনো কারণ। তো আমরা কি করব, এই যে লাইটের পেছন দিকে যে চোখের মতো জায়গা দুটো না, এই চোখের মতো জায়গা দুটোর মধ্যে যখনই আয়রন পড়ে যায়, মানে মোর্চা পড়ে যায়, তখন কিন্তু আর লাইটটা ভালো কাজ করে না। তাই তখন এইভাবে দেশলাই নিয়ে নেবেন, দেশলাই নিয়ে এই যে বাল্বের পেছনে যে চোখ মতো দুটো, এর মধ্যে একটু এভাবে ঘষে নেবেন বারুদটা। তাহলে দেখবেন যদি কোনো মোর্চা থাকে সেই মোর্চাটা উঠে যাবে। এইভাবে মোর্চাটা পরিষ্কার করে নেবেন। তারপর কি করবেন, একটা শুকনো কাপড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবেন, যেহেতু বারুদ আছে। এইবার নেক্সট টাইমে যেন এর মধ্যে কখনোই মোর্চা না পড়ে, তার জন্য কি করবেন, তার জন্য নেল পলিশ দিয়ে দেবেন। ট্রান্সপারেন্ট নেল পলিশ হলে কোনো কালার চেঞ্জ হবে না, জিনিসটা দেখতে খারাপও লাগবে না। তাই আমি একটু এরকম নেল পলিশ নিয়ে এই পেছনের অংশের মধ্যে এভাবে নেল পলিশ পরিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এখানে নেক্সট টাইমে কখনোই মোর্চা পড়বে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা ছোট্ট হলেও আপনাদের অনেকটা কাজে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, বাই, টাটা।